দীর্ঘদিনের দাবির ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ের তীব্র আন্দোলনের মুখে অবশেষে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে। ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে আওয়ামী লীগের সকল কার্যক্রম। আওয়ামী লীগ ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, সরকার গেজেট প্রকাশ করলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের নিষিদ্ধের এই ইস্যুতে রাজনৈতিক অঙ্গনে কি প্রভাব, নিষিদ্ধেই কি সমাধান, এসবই আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। নিষিদ্ধেই সমাধান কিনা, এই শিরোনামে আজকের আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী। সেই সঙ্গে আরো আছেন এবিএম মোশাররফ হোসেন, বিএনপি নেতা। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। এবিএম মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যখন আমরা দেখলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে রাজপথ উত্তাল, যমুনা থেকে শাহবাগ সব জায়গায় আমরা দেখলাম জোরালো আন্দোলন চলছে, তখন আমরা দেখেছি বিএনপি নীরবতা পালন করেছে, কেন? না, আপনার এই যে একটা সরলীকরণ একটা মন্তব্য, এইটার সাথে আমি একমত হতে পারছি না। আপনি দেখবেন সবই কি রাজপথে হয়? রাজপথের বাইরেও তো মানুষের মতামত থাকে, মানুষের চিন্তা ভাবনা থাকে, মানুষের দাবি দেওয়া থাকে। দেখেন, আপনি আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় যখন আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের দলের মহাসচিবের নেতৃত্বে আমরা দেখা করেছিলেন, তখন কিন্তু সুনির্দিষ্টভাবে এই জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ, খুন, গুম, আইনগর তৈরির জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ বিএনপি চেয়েছিলেন। এবং আমরা একটা জিনিস চেয়েছিলাম, যে আমরা চেয়েছিলাম আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। যদি আপনি আজকে যেভাবে আওয়ামী লীগের নির্বাহী আদেশে নিষিদ্ধ করার জন্য যে প্রেশারটা দেওয়া হচ্ছিল, এটা এই এক্সাম্পলটা খুব একটা ভালো নয়। আপনাকে নিশ্চয়ই মনে আছে জামাতকে ওইভাবে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু জামাতকে রাজনীতি থেকে কি নির্বাচনে পাঠানো গেছে? আপনারা বলছেন যে প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, সেই প্রক্রিয়াকে আপনারা সমর্থন করছেন না? এখন যে প্রক্রিয়া করেছে এটা আমরা সমর্থন করি। আমরা তো স্পষ্ট ভাষায় বলেছি, আওয়ামী লীগ এখন কি বলা হয়েছে, যে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে। এটা কেন? এটা নানা কারণ আছে। যেমন আওয়ামী লীগ নানা ক্ষেত্রে বিচার কার্যকে বিঘ্নিত করতে পারে, তারা যারা সাক্ষী বা যারা বাদী তাদের জীবন কেউ দুর্বিষহ করে তুলতে পারে, সমাজে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে, যার জন্য বিচারটা যাতে নিরপেক্ষ সম্পূর্ণ হয়, এখানে তত্ত্ব উপাদ্য উভয় পক্ষ যাতে নির্বিঘ্নে আপনার এই বিচার কাজে অংশগ্রহণ করে, তার জন্য এইটা সবচেয়ে ভালো একটি পদ্ধতি। বিএনপি ইতিমধ্যে জানেন, সেটা অভিনন্দন জানিয়েছেন। কিন্তু কেউ যেভাবে বিএনপিকে বলছে যে বিএনপি মাঠে ছিল না, এই কথা ঠিক না। আরে দীর্ঘ 15 বছর তো আওয়ামী লীগের বিরুদ্ধে আমরাই সংগ্রাম করেছি, তখন এরা কোথায় ছিল? আজকে যারা কথা বলে এরা কোথায় ছিল? বরং তখন তারা চাকরির জন্য খুঁজেছিল। অনেকে ছাত্রলীগের ছত্রছায়া থেকে সেই দিন ছাত্রলীগ করে হলে ছিল, ক্যাম্পাসে ছিল, পরীক্ষা দিয়েছে, ইলেকশন করেছে। কিন্তু বিএনপি কিন্তু 15টি বছর নিরবিচ্ছিন্নভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করে গেছে, যার ফসল কিন্তু আমরা পেয়েছি। মোশাররফ হোসেন, আপনারা 15 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে নিরবিচ্ছিন্নভাবে বলছেন সংগ্রাম করে গেছেন, এবং আপনারা অত্যাচার, নিপীড়ন, জেল, জুলুম, নির্যাতনের শিকারও হয়েছেন। তারপর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে বিএনপি কেন জোরালো অবস্থানে পৌঁছায়নি? না, জোরালো দাবিতে আমরা জানি। এখন জোরালো আপনি কোনটাকে বুঝবেন? বিএনপি, আপনি একটা কথা বলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তর রাজনৈতিক দল হল বিএনপি, সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। সেই দল যখন একটা দলকে নিষিদ্ধের দাবি করে, বিচার দাবি করে, তাহলে কি সেটা জনমতের প্রতিফলন হয় না? সেটা কি একটা বিরাট জন অংশ এই দাবির সাথে একমত? এইটা কি প্রমাণ করে না? আপনাদের নেতাকর্মীরা তো বারবার বলেছে যে আওয়ামী লীগের বিষয়ে একটি রাজনৈতিক দল হিসেবে তারা কোনো সিদ্ধান্ত নেবে না, সিদ্ধান্ত নেবে জনগণ। জনগণ এই যে জন আকাঙ্ক্ষাকে আপনি ধারণ করতে পারলেই তো বুঝতে পারবেন যে জনগণ কি চাচ্ছে। আজকে দেখেন, এই আওয়ামী লীগকে এই যে বিচার কার্যের জন্য আজকে তার কাজে স্থগিত করেছে, বাংলাদেশে কোথাও দেখেছেন আপনি কোনো প্রতিবাদ করেছে, কেউ কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে নাই? অর্থাৎ এটা জনগণের একটা সমর্থন আছে। এইটাকেই আমরা বলতে চেয়েছিলাম, যে জনরায়টাকে শ্রদ্ধা করলেই আমার মনে হয় যে কোনো সংকট থেকে আমরা বেরিয়ে যেতে পারি। আপনারা জনরায়কে শ্রদ্ধা করতে চেয়েছেন, নাকি আওয়ামী লীগ নিষিদ্ধের দায় এড়াতে চেয়েছে বিএনপি? না, দায় আমরা এখন নিষিদ্ধ, কিন্তু আমরা কি রাষ্ট্রীয় ক্ষমতায় আছি? অথবা আমাদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় কিন্তু বলেছি, আমাদের নেতা জনাব মঈন খান গতকালকেও বলেছে যে গভর্নমেন্ট আছে, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন গভর্নমেন্ট নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে, অথবা নির্বাচন কমিশন এই নানা অপরাধের কারণে, যেটা নির্বাচন আইনগুলি ভায়োলেশন করেছে, এর কারণে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের কার্যক্রম স্থগিত করে দিতে পারে। এটা আইনগত একটা প্রক্রিয়া। সুতরাং একটা দলের উপর আপনি দায় দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন কেন? আর বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই, নির্বাহী কোনো ক্ষমতা তো বিএনপির হাতে নাই। আওয়ামী লীগ নিষিদ্ধের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে রাজনৈতিক কার্যক্রম আমরা জানি যেমনটি নিষিদ্ধ হলো, লাভবান কারা হবে?
লাভও পাবে বাংলাদেশের জনগণ, যারা একটা গণতন্ত্র দেখতে চেয়েছিল, যারা স্বাধীনভাবে কথা বলতে চেয়েছিল, যারা ভোটের অধিকার চুরি হয়ে গেছিল সেই অধিকার যারা ফিরে পেতে যাচ্ছে, যারা আগামী দিনে একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়, সেই জনগণই উপকৃত হবে। আর জনগণের স্টেক হোল্ডার তো রাজনৈতিক দলগুলি। তো সুতরাং তাদের কাঙ্ক্ষিত প্রত্যাশা কি থাকে, যে জনগণের স্বার্থটাকে সংরক্ষণ করা, সেইটাই হবে আগামী দিনে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন রাখছেন যে রাজনৈতিক অঙ্গনে এই যে আমরা দেখছি যে প্রক্রিয়ায় নিষিদ্ধের সিদ্ধান্তটি সরকার সামনে আনলো, সেটি কি আসলে ভবিষ্যতে প্রতিপক্ষ দমনের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে আমার সহ-আলোচক। যেটা আপনি বললেন যে ভবিষ্যতে কি প্রতিদ্বন্দ্বী হতে পারে কিনা, না কি বললেন, প্রতিপক্ষ দমনের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারে কিনা? বিষয়টা হচ্ছে, দেখেন, যে সরকারটা ক্ষমতায় আছে তাকে কেউ বলে অনির্বাচিত সরকার, আমি বলি নির্বাচিত সরকার। সাংবিধানিকভাবে সে ক্ষমতায়, তাকে বসানো হয়েছে সুপ্রিম কোর্টের রায়ের মানে রায়ের মাধ্যমে, কিন্তু সে অনির্বাচিত। ভোট বলতে যা বোঝায় সেই ভোটে নির্বাচিত নয়। সুতরাং সে যা কিছু করুক, অন্তত কেউ বলতে পারবে না যে তার স্বার্থে সে করছে, কেননা সে তো নির্বাচন করবে না। সে তো মানে ব্যক্তি ইউনুস বা তার যারা আছে, আমার কাছে মনে হয় না কেউ নির্বাচন করবে। এখন এটার ফল কারা ভোগ করবে? ন্যাচারালি তার মতো প্রতিদ্বন্দ্বী যদি কেউ থাকে, যারা তাকে প্রতিদ্বন্দ্বী মনে করতো, তারা খুশি হতে পারে, হইলে হতে পারে, নাও হইতে পারে। কিন্তু যে কথাটা হচ্ছিল, অনেকেই প্রশ্ন করেন যে এরা অ্যাকোমোডেট হবে কোথায়, কিংবা কি কার্যক্রম বন্ধ করলে সব কিছু ঠিক হবে কিনা। আসলে কি জানেন, শক্তির একটা রূপান্তর আছে, বিজ্ঞান বলে ধ্বংস নাই, রূপান্তর হয়। শক্তিটা এক ফর্মের থেকে আরেক ফর্মে যায়। তো এখন এই যে ছাত্রদের যারা আন্দোলন করছিল জুলাইতে, পরবর্তীকালে আমরা দেখছি এর ভিতরে ছাত্রলীগের ছাত্রও আছে, শিবিরের ছাত্রও আছে। তার মানে বোঝা গেল যে ছাত্রলীগ এবং শিবির, এদের যে শক্তিটা, সেটা রূপান্তরিত হয়েছিল সরকারকে পতনের ক্ষেত্রে। যারাই রূপান্তরিত করুক, রূপান্তরিত হয়েছে, যেহেতু লীগ এবং শিবির দুইটাই পাওয়া গেছে সেখানে। সেই হিসাবে আওয়ামী লীগের আজকে যে আপনার কি বলে এটারে, আপনার এই যে কার্যক্রম বন্ধ করলো, তাতে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করা হয়নি। কেউ কেউ বলতেছে যে সরকার বলছিল যে দলকে নিষিদ্ধ করার ব্যাপারে তারা আগ্রহী নয়। দল নিষিদ্ধ করা হয়নি, দল নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম। কেন কার্যক্রমটা নিষিদ্ধ করা হইল সেটার কারণ যদি আপনি আমার কাছ থেকে জানতে চান ব্যক্তিগতভাবে, আমার মতামত, যেই ব্যাখ্যা দেখ, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। এই স্বাধীন সার্বভৌম দেশের সার্বভৌমত্ব যার মাধ্যমে বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হবে, সেই যে দল হোক আর ব্যক্তি হোক, সে এই দেশে কোনো কার্যক্রম করতে পারবে না। আমার মনে হয় এটা সবাই একমত হবে যে সার্বভৌমত্বের জন্য যদি হুমকি হয়, তাহলে আপনি আসেন সার্বভৌমত্বটা আমি কিভাবে বিবেচনায় নিব। বাংলাদেশে একটা ভূখণ্ড আছে আর এর একটা এরিয়া আছে, ঠিক আছে? সেই এরিয়াটা একটা বাংলাদেশের ম্যাপ, সেটাকে রক্ষা করার জন্য দায়িত্ব কাদের? বাংলাদেশের সেনাবাহিনী বলতে পারেন, বা বিডিআর, যেটা আজকে বিজিবি। সেই সেনাবাহিনীর মধ্য থেকে 57টা অফিসার কিন্তু বাংলাদেশে হত্যা হয়েছিল 2009 সালে। এই 2009 সালে যে 57টা অফিসার হত্যা হয়েছিল, বলা হয়েছে অপারেশন ডাল ভাতের নামে, যেটা গ্রহণযোগ্য না। আজকে সেটা প্রমাণিত হচ্ছে, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্লাস জাতিসংঘ যে রিপোর্টটা দিছে, তাতে প্রমাণিত হয়েছে যে এটা একটা কনস্পিরেসি ছিল। প্লাস এই 57টা অফিসার নিয়ে যখন সেনাকুঞ্জে আন্দোলন করলো, যারা ক্ষোভ প্রকাশ করছে, প্রায় 200 লোকের চাকরি চলে গেছে। তাহলে আপনি চিন্তা করেন, একটা দেশের পাহারাদার যারা, এরকম একটা সংখ্যার প্রায় 250 অফিসারকে আপনি সরাই দিলেন। তার মানে আমার সীমানা রক্ষাটা অরক্ষিত হয়ে গেল এক ফার্স্ট পার্ট। সেই পার্ট করার পর কিন্তু আয়রন লেডি হিসাবে উনি খেতাব পেয়ে গেছেন, যে সাংঘাতিকভাবে সে দমন করেছেন। তারপরে আসেন দেশের আভ্যন্তরীণ সার্বভৌমত্ব, নাগরিকের যে নিরাপত্তা, ওই যে ওনাদের যে নিরাপত্তা ছিল না, গুম খুন, ইলিয়াস আলীর গুম, তারপরে আপনি একরামের হত্যা, তো আপনি মেজর ব্রিগেডিয়ার আজমি আয়নাঘর, প্লাস শাহবাগ মতিঝিল শাপলা চত্বরে যে আলেম ওলামা এবং মাদ্রাসা ছাত্র হত্যা, সব যদি মিলান, তাহলে আপনার আভ্যন্তরীণ যে সার্বভৌমত্ব, সেটাও নষ্ট করেছে সেই সরকার। তারপরে যদি আসেন যে 2017 সাল আমার সীমানা ভেদ করে 10-12 লক্ষ রোহিঙ্গা ঢুকিয়ে দিল আমার দেশের মধ্যে, এবং তারা আজও এখানে বহাল তবিয়তে আছে। তারা এখন 12-14 লাখ হয়ে গেছে। এবং
তাদেরকে কিন্তু সরাইতে পারে নাই। তার মানে আমার সার্বভৌমত্ব নষ্ট করার জন্য যা যা কর্মকাণ্ড সব সেই 16 বছরে তিনি করেছেন। আমার সেনাবাহিনী ধ্বংস করছেন, আমার এখানে রোহিঙ্গা প্রবেশ করাইছেন, এবং আমার দেশের স্বাধীন মানুষগুলাকে আপনি নির্বিচারে পাখির মতো হত্যা করেছেন। কাজেই এটা শুধু উনি না, যারা যখন করবে, দেশের একটা লোক বিনা বিচারে হত্যা হইলে আমি মনে করি সেটা সার্বভৌমত্বের জন্য হুমকি। সুতরাং সার্বভৌমত্বের জন্য হুমকি শেখ হাসিনা যে গত 16-15 বছর যাবৎ সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য যা করা দরকার তাই করেছিলেন। সুতরাং আমি মনে করি সার্বভৌমত্ব নষ্টকারী যে কোনো ব্যক্তি কিংবা দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করার কোনো অধিকার বাংলাদেশে কারো নাই। যারা দেশের সার্বভৌমত্ব নষ্ট করবে, রাজনীতির জন্য অধিকার আছে। আপনি রাজনীতি করবেন, তার পূর্ব শর্ত হইল রাষ্ট্রের মঙ্গল, রাষ্ট্রের জনগণের মঙ্গল, ব্যক্তির মঙ্গল, অর্থনীতির মঙ্গল, ভোটের মঙ্গল, নাগরিক অধিকারের মঙ্গল, সব হতে হবে। সবগুলাই যেটা করেছে শেখ হাসিনা, আপনি বলেন টাকা লুটপাট হয়েছে, দেশের জন্য মঙ্গল হয়েছে? নিশ্চয়ই না। আপনি লোককে বিনা বিচার হত্যা করছেন, মঙ্গল হয়েছে? না। 57টা অফিসার মারার পর আরো 250 অফিসারের চাকরি চলে গেছে, দেশের জন্য মঙ্গল হয়েছে? নিশ্চয়ই না। রোহিঙ্গা প্রবেশ করেছেন ঘরের ভিতরে 10-12 লক্ষ, দেশের মঙ্গল হয়েছে? নো। সবটাই সার্বভৌমত্বের সাথে সম্পৃক্ত। পরিষ্কার উনি বিএনপি করে, বিএনপিও যদি কালকে কোনো সার্বভৌমত্ব নষ্ট করার মতো বিন্দু মাত্র কাজ করে, আই এম দ্য ম্যান যে দাঁড়ায় বলবো সার্বভৌমত্ব যে নষ্ট করবে তার দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই, এবং সেই যুক্তিতে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই, যেহেতু সার্বভৌমত্ব নষ্ট করছে 15টা বছর ধরে। আপনি দেখেন মিলান, সার্বভৌমত্ব নষ্টকারী লোক রাজনীতি করতে পারবে না, সেই অর্থে কারেক্ট। এখন আসেন, আমি যদি একটু প্রক্রিয়াটি নিয়ে জানতে চাই, যেভাবে তীব্র আন্দোলনের জেরে দাবি আদায় করা হলো, সেই প্রক্রিয়াকে আপনি কিভাবে দেখছেন? এখন আপনি মনে করেন শাহবাগ মোড়ে যারা আন্দোলন করেছে, শাহবাগ মোড় এমন একটা জায়গা যেই জায়গাটায় পতিত সরকার এই জায়গাটা দেখাই দিয়ে গেছে। কিভাবে জানেন? কাদের মোল্লার যখন দণ্ড দিল তখন তার মৃত্যুদণ্ড হয়নি, তখন এই শাহবাগে ইমরানের সরকার নামে এক ভদ্রলোক নামলেন এবং সরকারি পৃষ্ঠপোষকতায় তিনি নামছেন, এবং সেখানে আইনের পরিবর্তন করে মৃত্যুদণ্ড সংযোজিত করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হইল। তাহলে শাহবাগ মোড় এমন একটা জায়গা, পতিত সরকার যারা ছিল তারা সাজানো গেম খেলেছে। তাই এখন ইমরানের সরকারের জায়গায় আবার যদি যদি আমি ধরি হাসনাত আবদুল্লাহ সরকার, তো সার্জিস সরকার, নাহিদ সরকার, তারা এসে বসছে এবং তারা দাবি দেওয়া করছে। এখন সরকারের সাথে সেটা প্ল্যান গেম কিনা সেটা আমার কাছে ডকুমেন্টারি নাই, কিন্তু যদি প্ল্যান গেম হয়ে থাকে তাহলে আমি ধরে নিব আগের যে সরকার সে এই পথটা দেখায় গেছে। নাম্বার 1 একটা অভিযোগ কিন্তু বিএনপি নেতা মির্জা আব্বাস ইতিমধ্যেই করেছে যে অন্তর্বর্তী সরকারের মদদেই আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক সাজানো হয়েছে। বেশ ভালো কথা। এই কথাটা আমি মূল্য দেই না, এই কারণে দেই না, কারণ সরকারের সাজানো নাটকে যদি এটা হয়ে থাকে তাহলে পরক্ষণে আমরা জানলাম কেন যে জনগণ চাইছে সেটা তারা সমর্থন করতেছে? কেন বলতেছে না যে আমরা এটা সমর্থন করি না? এই প্রশ্নটি নিয়ে নাটক যেহেতু জনগণ করছে আমরা সমর্থন করি, তা বলছেন না কেন? বলছেন জনগণ 18 কোটি জনগণ চেয়েছে, সুতরাং এটা সমর্থনযোগ্য। বিষয়টি সাংঘর্ষিক কেন বিএম মোশাররফ হোসেন? কোনটি? একদিকে আপনারা বলছেন জন রায়ের প্রতি আপনারা সমর্থন জানিয়েছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে, অন্যদিকে আবার আপনাদের নেতাই বলছে অন্তর্বর্তী সরকারের মদদে আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক সাজানো হয়েছে। না, এটা একটা কথা। আজকে যেই শাহবাগে যে ঘটনা ঘটেছিল এটা তো কোনো প্রয়োজন ছিল না, কারণ আপনি দেখেন ইন্টিরিয়াম গভর্নমেন্টের সাথে বিশেষ করে এই যে সংস্কার যে কমিটি, ঐক্যমত কমিটি, তাই না, এটা আলী রিয়াজের ঐক্যমত কমিটি, জাতীয়, সেখানে আপনি গিয়ে দেখেন না প্রতিটি রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের বক্তব্য দিয়েছে। সুতরাং ঐক্যমত আগেই তৈরি হয়ে গেছে। এখন আমরা যে কথাটি বারবার আমরা বলেছি যে ইউনিট সরকারকে আমরা ইন্টিরিয়াম একটা নিরপেক্ষ সরকার হিসেবে দেখতে চাই, এবং তার সকল কার্যক্রম হওয়া উচিত যে বাংলাদেশের সকল মানুষের স্বার্থের পক্ষে। এখন আমরা একটা সময় দেখি যে কাজগুলি সরকারের করা দরকার, যেগুলি তার দায়িত্বের মধ্যে পড়ে, সেগুলিকে আপনি নানা পেশারে পড়ে সেই কাজগুলি করানো হচ্ছে। তাইলে কি কোনো বিশেষ গোষ্ঠী বা কোনো বিশেষ শক্তিকে কি আপনি কোনো সুবিধা দেওয়ার জন্য অথবা তাদেরকে ক্রেডিটটা দেওয়ার জন্য এই কাজগুলি আপনি করছেন? এই প্রশ্ন আমরা করতেই পারি এজ এ রাজনৈতিক দল হিসাবে। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এই বিরোধিতা কিন্তু কেউ করেনি, বলেছে প্রক্রিয়া নিয়ে কথা হয়েছে যে আপনি নির্বাহী আদেশে করবেন না আইনের মাধ্যমে করবেন না নির্বাচন কমিশনের মাধ্যমে করবেন, এইটার মানে। কারণ আওয়ামী লীগ কিন্তু আজকে নতুন নিষিদ্ধ না। তাইলে আপনার সাথে আমি একটু সংযোজন করতে চাই ওনার কথাটায়, যে বলতেছেন যে ঐক্যমত্য, জাতীয় ঐক্যমত্য কমিশনে গিয়ে সবাই বলছে আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিচার হওয়া উচিত কিংবা তার কার্যক্রম বন্ধ হওয়া উচিত, যতক্ষণ বিচার ধরে নিলাম আমি, এটাই বলছেন আপনারা। তাহলে এটা তো এই ব্যাপারে সবাই ঐক্যমত্য, কিন্তু বিলম্ব হচ্ছিল। তা বিলম্ব যদি হইতে থাকে ছাত্ররা চাপ দিছে,
যাত্রীরা মানে কেন বিলম্ব হওয়ার আপনি কেন এই চাপের মতো পরিস্থিতি আমরা কেন তৈরি করব? না আপনি তো তৈরি করেন নাই, কে করেছে? ছাত্ররা করেছে মনে করেন। আপনি আর আমি একটু বলি না, আপনি রাজাকে আমি বলি, আপনি আর আমি ইচ্ছা করলে কি যমুনায় চলে যেতে পারি? না আমি ওইটা আমি আপনি আর আমি যাইতে পারি না। এমন প্রশ্ন কিন্তু মির্জা আব্বাসও রেখেছেন যে ডিএমপি নিষিদ্ধ এলাকায় এনসিপি আমরা কি যেতে পারি? ওনারা গেলে তো কোনো সুবিধা হয় না। কথা নিয়ে প্রশ্ন তুলেছেন। কোনটা? ওই এলাকায় যাওয়া যমুনার সামনে যেহেতু এটা তো অন্তত অর্ডার হয়েছে তারপরে। না আগেই ছিল, ওই ঘটনার পরে আগেই ছিল না কিন্তু যমুনার অবস্থান কর্মসূচি দেখেছি আমরা। এখন আসেন আপনি যদি বলেন ওই কথাটা যে আওয়ামী লীগ যখন বুলেটের পর বুলেট মারতেছে, সেই বুলেটের নিচে তো কেউ এমনিই যায় না, যায়। আমি দেখতেছি বুলেট চলতেছে, তারপরে কি আমি যাব? তো বুলেটের নিচে যে যেতে পারে, জীবন দেওয়ার জন্য যারা তৈরি, সে ছাত্র শিবির হোক, বিএনপির লোক হোক, আমি হই, আপনি হন, জীবন দেওয়ার জন্য যখন তৈরি এবং জীবন যখন দিতে গেল, তখন তো সমানে গুলি চলে। আর সেখানে আজকে এই যে আপনি যেটা বলছেন আগে ছিল, নিষেধ ছিল, তারপরে যদি তারা আইসে থাকে, তাহলে তারা তো হিসাব করে আসছে, যদি গুলি মারলো, না মারলো, কিন্তু তারা নিশ্চিত গুলি মারবে না। এখন তো আর গুলি মারার কোনো সুযোগ নাই। আমি সেটাই বলছি, এখন তো গুলি মারার কোনো সুযোগ নাই। তাই তো বলতেছি, এখন গুলি মারার কোনো সুযোগ নাই। সুতরাং আসছে, তখন তারা গুলির মধ্যেই গেছে, আর এখন গুলি মারার কোনো স্কোপ নাই। আর সেই গুলি মারার স্কোপ নাই, সেখানে গেছে। ও যদি যায় এটা ওদের ইচ্ছা, আমি তো বলতে পারবো না তুমি গেলা কেন, এটা আমার কোনো রাইট নাই। না এখানে আমার এখানে আমি রাজ্জাক ভাই মানে একটু আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটু সংকট আছে। আমাদের বক্তব্য হলো অন্য জায়গায়, যে সরকারের কিছু নির্দিষ্ট জায়গা আছে যেগুলোকে আমরা বিশেষ নিরাপত্তা জায়গা, যেমন প্রধান উপদেষ্টার বাসভবনের ওখানে মিছিল মিটিং সমাবেশ নিষিদ্ধ, প্রধান উপদেষ্টার কার্যালয় নিষিদ্ধ, সচিবালয় নিষিদ্ধ, এগুলি আছে। তো সেখানে আপনি আর আমি গেলে তো পুলিশ বাধা দেয়, টিয়ার সেল মারে, ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু এখানে কি সেই ঘটনা ঘটেছে? এইবার আসি, বরং আমরা দেখেছি একটা বিনিন্দ রাত সেখানে কাটিয়েছে, কিন্তু কোনো অ্যাকশন হয়নি। কিন্তু আপনি আর আমি গেলাম, অর্থাৎ না, আমি রাজ্জাক ভাই যেভাবে দেখতেছি আমরা দেখতে চাই যে কোন বিশেষ শক্তি বা কাউকে কি আপনি হিরো বানাতে চাচ্ছেন? প্রশ্নটা এখানেই, অন্য কোনো প্রশ্ন। ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বিএনপি কি আগের অবস্থান থেকে সরে এলো কিনা? না সরে নাই। শুনেছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে বিএনপি না। সম্প্রতি গয়েশ্বরচন্দ্র রায় যেমনটি বলেছে, আজকে আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চাচ্ছেন, কয়েকদিন পরে তারাই যে বিএনপিকে নিষিদ্ধ করতে চাইবে না, তার গ্যারান্টি কি? সেই প্রশ্নটি আমি আপনার কাছে রেখে যেতে চাই। আপনি আপনার ব্যাখ্যাটা শুনবো বিরতির পর। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। এ বি এম মোশাররফ হোসেন যে আলোচনায় আমরা ছিলাম, যেমনটি বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় প্রশ্ন রেখেছেন, আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চাচ্ছেন, কয়েকদিন পর তারাই যে বিএনপিকে নিষিদ্ধ করতে চাইবে না, তার গ্যারান্টি কি? বিএনপিকে নিষিদ্ধের দাবি তুলতে পারে এই শঙ্কা বিএনপির মনে কেন? না, আপনি দেখবেন যে বিএনপির বিরুদ্ধে একটা ন্যারেটিভ সারা বাংলাদেশে দাঁড় করাতে চাচ্ছে। আজকে দেখবেন বিএনপি ইতিমধ্যে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে, এবং পার্টির পরিপন্থী, দেশের পরিপন্থী অথবা কেউ যদি কোনো অপকর্মে জড়িত থাকে, এই ধরনের লোকের বিরুদ্ধে কিন্তু আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে, জিরো টলারেন্স নীতি আমরা করেছি। তারপরেও দেখবেন কেউ কোনো সুশীল সমাজ, সরকারের কোনো লোক বারবার বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আশঙ্কাটা আমাদের, যার জন্য নির্বাহী আদেশে এই সকল ঘটনা সংগঠিত করা কিন্তু সম্ভব। যার জন্য আমরা বলেছি যে নির্বাহী আদেশে না, আপনি যদি কেউ অপরাধী হয়, কেউ যদি দোষী হয়, তার বিরুদ্ধে আপনি সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করে তার বিরুদ্ধে বিচার করেন, তাকে শাস্তি দেন, সেই শাস্তির আলোকে তার কর্মকাণ্ড নিষিদ্ধ করেন বা তাকে নিষিদ্ধ করেন। আমাদের স্ট্যান্ডটা কিন্তু এই জায়গায় স্পষ্ট। আমরা কারো কোনো আশা অথবা কারো কোনো চিন্তা ভাবনার বলি আমরা কিন্তু বাংলাদেশে কেউ হোক, এটা আমরা কখনো চাই না। যার কারণে আমাদের নেতা যেটা গয়েশ্বরচন্দ্র রায় স্পষ্ট এই কথাটি বলেছে। এখন আপনাকে দেখতে হবে যে আজকে এই আশঙ্কাগুলো আমাদের মধ্যে কেন জন্ম নিচ্ছে। এই যে আমরা কেউকে নিষিদ্ধ করা, নির্বাচন পিছানো, নানা ধরনের ষড়যন্ত্র। আজকে আপনি দেখেন এই সরকার ইন্টিরিয়াম গভর্নমেন্টের মূল কাজটা কি? যে শেখ হাসিনা গণতন্ত্রকে ছিনতাই করে নিয়ে গেছে, আত্মসাৎ করেছে, গণতন্ত্র বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এই অবস্থা থেকে ফিরিয়ে আনে আগামী দিনে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা ফিরে যাওয়া, যার জন্য অবশ্যম্ভাবী কিছু জিনিস আমাদের মাঝে এসে দাঁড়িয়েছে, সেটা হলো সংস্কার। সংস্কার কি মানে? যেই জিনিসগুলিকে আপনার নষ্ট করে ফেলেছে সেই জিনিসগুলি তার সঠিক জায়গায় ফিরে নিয়ে আসা। কিন্তু আপনি এই 9 মাসে কি সে খুব কার্যকরী কোনো অ্যাকশন আপনি দেখতে পাচ্ছেন? আপনি বলতে পারেন যে একটা ঐক্যমতের কমিশন গঠিত হয়েছে, তো ঐক্যমতের কমিশনের তো এজেন্ডা নানাবিধ।
যদি আপনার এই যে রেলটা যে লাইনচ্যুত হয়ে গেছে এটাকে ঠিক করা যেমন একটা বিষয়, আর আপনি যদি বলেন যে না এই লাইন ঠিক করা যাবে না, এটাকে নতুনভাবে আবার স্থাপন করে তারপর আমার ট্রেন চালাতে হবে, তাহলে আমার সময় ব্যাপার। তখনই আমরা মনে করি যে এখানে কোনো কিন্তু আছে, কোনো ষড়যন্ত্র আছে, কোনো এজেন্ডা আছে। এই জন্য ঐকমত্যে এখন মূল বাধা কি? হ্যাঁ, কোথায় ঐকমত্যে পৌঁছাতে মূল বাধা? ঐকমত্যের পৌঁছা আমরা যেটা মনে করি, শেখ হাসিনার বিচারের ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। আগে আপনি দেখবেন এই সংস্কারের বিষয়ে কিছু কিছু বিষয় ইতিমধ্যে কিন্তু ঐক্যমত হয়ে গেছে, আনুষ্ঠানিক ঘোষণা। আপনি দেখেন একটা ইন্টেরিয়ার একটা কেয়ারটেকার মানে একটা নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন হবে, সবাই একমত। স্থানীয় সরকার নির্বাচনে মার্কা হবে না, সবাই একমত। প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং রাষ্ট্রপতি নির্বাহী বিভাগের মধ্যে ভারসাম্য নিয়ে আসা হবে, একমত। বিচার বিভাগকে একটা স্বতন্ত্র কাঠামোর উপর দাঁড় করানো হবে, সবাই একমত। নির্বাচন কমিশনের নূতন আইনের মাধ্যমে আগামী দিনে আরো গণতান্ত্রিক করা হবে, একমত। আপনার মিনিমাম 15 থেকে 20টা বিষয় সবাই কিন্তু ঐক্যমত হয়ে গেছে। তাহলে আপনার এই সংস্কারে আমার বাধা কোথায়? কিন্তু বাধা এই জায়গায় যে কোন মহল এই সংস্কারটা যাতে দ্রুত শেষ না হয়, যার জন্য নানা শর্ত জুড়ে দিচ্ছে। যেমন আমার দেশের নাম পরিবর্তন করতে হবে। কেন? আমার দেশ নিয়ে সংকটটা কোথায়? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এখানে সংকটটা আপনি কোথায় দেখেন? সংকটটা আমি দেখি না। আমার রাষ্ট্রের মূলনীতি আছে, মূলনীতি আমার চেঞ্জ করে দিতে হবে। আমাকে যেই সংবিধানের আলোকে আজকে দেশ পরিচালনা হচ্ছে, ডক্টর ইউনূস এখন দেশ পরিচালনা করছে, নূতন করে আমার সংবিধান লিখতে হবে, আমাকে সেকেন্ড রিপাবলিক করতে হবে। এই যে নানা ধরনের শর্ত আরোপ করে আমরা মনের সংস্কারের পথটাকে পিচ্ছিল করে দেওয়া হচ্ছে, যার কারণে এখন কিন্তু ঐক্যমতে পুষতে পারছে না। এই জায়গাগুলিকে যদি আমরা সঠিকভাবে অ্যাড্রেস করতে পারি। আমরা দেখছি সংবিধান সংস্কার ইস্যুকে কেন্দ্র করে বড় একটা বিতর্কের জায়গা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বিএনপি কেন সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে অনড় অবস্থানে? আপনি কি পরিবর্তন কেন আপনি করবেন? কারণটা কি? যদি আমার কোথাও কোনো সংবিধানে কোনো সংকট দেখা দেয়, তাহলে তো আমার প্রচলিত নিয়ম আছে, আমি সেটাকে অ্যামেন্ডমেন্ট করতে পারি, নতুন আইন প্রণয়ন করতে পারি, এটাকে আরো গতিশীল বলেন বা গণতান্ত্রিক করার জন্য সে ইতিমধ্যে 16 বার সংবিধান সংশোধন হয়েছে, 17 বার হয়েছে, আরো দরকার হলে হবে। হ্যাঁ, যদি আপনি মনে করেন আমার একটা নতুন সংবিধান দরকার, আমার নতুন, তাইলে কখন হয়? যখন একটা নতুন দেশ তৈরি হয়, তখন একটা সংবিধান তৈরি হয়। যখন আমরা মৌলিকের রাষ্ট্রটা অকার্যকর হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে, এই রাষ্ট্র আর চলে না, তখন বাংলাদেশ কি সেই ক্যারাইটার দিকে চলে গেছে? আমরা তো মনে মত যায়নি। বরং বাংলাদেশ অনেক সূচকে বিশ্বে অনেক জায়গার অনেক দেশের চেয়ে, যারা পুরানো দেশ তার অনেক দেশের চেয়ে আমরা কিন্তু অনেক অগ্রগতি আমরা আছি। সুতরাং আমার মনে হয় যদি সবাই আন্তরিক হয় এবং এই অহেতুক বিতর্ক এড়িয়ে যদি আপনার শুধু যেটা কার্যকর করলে আগামী দিনে গণতন্ত্রের যাত্রাটা আমরা খুব সুশৃঙ্খলভাবে করতে পারি, সেই দিকে যদি মনোযোগ দেই, তাহলে আমার মানে সংস্কার নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অ্যাডভোকেট আবহেনুর রাজ্জাকী। যেমনটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এক ব্যক্তির ইচ্ছা মাফিক সংবিধান সংশোধন করা হয়েছে। এত বড় গণঅভ্যুত্থানের পরও সংবিধান সংশোধনের মৌলিক বিষয়ে একমত হতে পারছে না, এটা দুঃখজনক। আমরা কি আসলে অহেতুক বিতর্ক ধরে রাখছি, যেমনটি এবিএম মোশাররফ হোসেন বলছিল, নাকি যৌক্তিক সমাধানের পথ আমরা তৈরি করতে পারছি না? ধন্যবাদ আপনাকে। আমার বিজ্ঞ সমালোচক অনেকগুলো কথা বলেছেন যে কোন কোন জায়গায় তারা একমত সংস্কারের ব্যাপারে। কিন্তু একটা সিম্পল প্রশ্ন যদি আমি আনি, স্থানীয় সরকার নির্বাচনটা আগে দেওয়ার একটা কথা চলছে, সেখানে তারা দ্বিমত করছে। আমার প্রশ্নটা কেন? আজকে যদি এই মুহূর্তে নির্বাচন হয়, বিএনপি জয়লাভ করবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত না, কিন্তু আমি বিশ্বাস করি যে তারাই জয়লাভ করবে। তো তারা যে জয়লাভ করবে সেটা ইউনিয়নের ভোটটাও তারা পাবে, মানে আপনার ইউনিয়ন লেভেলের ভোটটাও তো এমপি ইলেকশনে ভোটে আসে। নির্বাচন করলে তাদের বিজয় সুনিশ্চিত। তা সেক্ষেত্রে দাবি যদি উঠে, আমি যৌক্তিকভাবে বলতে, স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয়, অসুবিধাটা কোথায়? সেখানে তাদের আপত্তি আছে। কেন আপত্তি? 2 নম্বর, 53 বছরে কি হয়েছে? 53 বছর কিন্তু সংবিধানটা সংশোধন হয়েছে 17 বার, পাওয়ারটাকে কুক্ষিগত করার জন্য। যখন যে ক্ষমতায় ছিল তার মতো করে সে করছে, চূড়ান্ত রূপ দিছে শেখ হাসিনা। সুতরাং এই সংবিধান বহাল নির্বাচন করলে আবার একটা স্বৈরাচার জন্ম দিবে। এখন আসলে স্থানীয় সরকার নির্বাচন যেটা বলতেছিলাম, এটা ডিমেরিটটা কোথায়? চাচ্ছে না যারা, কেন চাচ্ছে না? আপনি যখন এমপি নির্বাচনটা আগে করে ফেলবেন, তখন সে এমপি 300 এমপি হয়ে গেল। বাংলাদেশ তো কিন্তু 300 ভাগে ভাগ হয়ে গেল। 300 ভাগে ভাগ হয়ে গেলে 1 ভাগের মালিক হয়ে যায় এমপি সাহেব। আমাদের দেশে যে থিওরি, ওই যে জনগণ ক্ষমতার অল বুলশিট, ওটার মালিক হয়ে যান এমপি সাহেব। এমপি সাহেব মালিক হওয়ার পর কি করেন? ইউনিয়ন চেয়ারম্যানে কে দাঁড়াবে সে ডিসাইড করে, উপজেলা চেয়ারম্যানে কে দাঁড়াবে সে ডিসাইড করে, এবং তারা যখন সিদ্ধান্ত নেয় তখন
বিকল্প আর কেউ দাঁড়ানোর সুযোগ নাই। তখন কি হয়, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং এমপি তিনজন একত্র হয়ে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত হয়, প্রশাসন হয়ে যায় তিনজনের কাছে নিরুপায়, এবং সেটা এক ধরনের সাংবিধানিক মব জাস্টিস যাকে বলে, সেটা চলে আসছে দীর্ঘ 53 বছর যাবত। আর যদি আপনি স্থানীয় নির্বাচনটা আগে করেন, তাহলে 2টা 3টা 4টা প্রার্থী হতে পারে, তার ভিতরে সবচেয়ে যে পপুলার তিনি হবেন। আবার যদি উপজেলা চেয়ারম্যান করেন, যিনি পপুলার তিনি হবেন, তারপরে যিনি এমপি হবেন, তখন এটা সমন্বয় খুব কঠিন। যার জন্য আগে এমপি নির্বাচনটা দরকার। তারাই চাবে যারা মনে করে আমরা এই সংবিধান মোতাবেক স্বৈরাচারের মতো দেশ শাসন করব। তা না হলে আপনার সমস্যাটা কোথায়? ইউনিয়ন মানে মুরগি আগে না ডিম আসলো আগে, এই যে বিতর্ক হোক না ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন, এই একটা জায়গায় তো একমত হতে পারছে না। ইতিমধ্যেই তো বিএনপি আশঙ্কার কথা জানিয়েছে যে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আসলে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র হচ্ছে। বিলম্ব হবে কেন? যেমন এই যে উনি একটা কথা বলছেন যে ঐক্যমত্যের কমিশনের কাছে গিয়ে বলছে যে আওয়ামী লীগের বিচার হওয়া দরকার, এবং বিচার হইতে হইলে আওয়ামী লীগের এই মানে তাদের সাক্ষী প্রমাণ কিংবা আলামত এগুলো তারা নষ্ট করতে পারে, সুতরাং তাদের হওয়া দরকার, তাদের কার্যক্রম যদি স্থগিত হয় তাহলে এটা ভালো হয়। তো সেটা যদি বিলম্ব হইতো আরো, তাহলে তো বিচার কার্য আরো ডিলে হইতো। তো আজকে যদি ছাত্রদের দাবির মুখে এটা বন্ধ হয়ে যায় থাকে, তাহলে তারা করলো। দ্বিতীয় কথা, ওনারা বলছে নিয়ম মানবো না, যাবো না, সচিবালয় অনেক এলাকায় যাওয়া নিষেধ। আজকে বুলেটের কোনো চান্স নাই, লাঠিচার্জের চান্স নাই, সাউন্ড গ্রেনেডের চান্স নাই, আয়না ঘরের চান্স নাই, তারপরেও যখন ওনারা যাচ্ছিলেন না, তাহলে আমি কি বলবো এটা? আর তখন অস্ত্রের মুখে আর 16 বছর আন্দোলন করলেন, আর এখন আপনার জীবনের কোনো ঝুঁকি নাই, কোনো ঝুঁকি নেই আপনার। সেখানে আপনি যাবি খালি ঘরের ভিতরে গিয়ে বইলে আসছেন, এখন বলছেন তো ওরা তো মাঠে ছিল, ওরা আমি তো মনে করি তাহলে উপকার করছে যে শেখ হাসিনার লোকজন এভিডেন্স নষ্ট করতে পারবে না, সেটা তো তারাই কার্যকরটা করলো, এই যে চাপ দিছে বইলে আজকে হইলো। যদি এই শাহবাগ মোড়ে তারা না যাইতো, আপনি কি মনে করেন প্রজ্ঞাপন জারি হইতো? নিশ্চয়ই না, হয়তো আরো পরে হইতো, আমি জানি না ঠিক। আর যদি তারা মাঠে না নামতো, কেন প্রজ্ঞাপন জারি করবে? তারা যদি কমফোর্টেবল থাকতে পারে। সুতরাং আমি মনে করি এটা জাস্টিফাইড। বরং ওনাদের যদি বলে থাকে আমরা এই কারণে জানি, এত নিয়ম নীতি তো রাজনীতিতে মানা হয় না, আপনি বললে তো হবে না, কারণ আমি তো এই দেশটার এই আবহাওয়ায় বড় হয়েছি, উই নো কে কি করেন আমরা জানি। তো আমি তর্কের খাতিরে বলছি না, আমি রিয়েলিটি বলতেছি। আমি কারো পক্ষে বিপক্ষে জানেন আগাগোড়া, আমি যখন যেটা জেনুইন সেটাই বলি। এই যে ধরেন একটা কথা বলছিল, ক্লিন ইমেজের আওয়ামী লীগ যারা করে তারা বিএনপিতে যোগ দিতে পারে। ক্লিন ইমেজ আবার কি? আপনি সেটাই বলছি। আপনি ধরেন উনি অনেক আওয়ামী লীগের সাথে টকশো করছে, এইখানে এই চ্যানেলে, নানান চ্যানেলে। আপনি টকশোতে এসে আপনি কি শুনছেন কোন আওয়ামী লীগের নেতা এসে বলছে যে আমাদের যে নেত্রী আয়নাঘর বানাইছে কাজটা ভালো করে নাই, কিংবা এই শাপলা চত্বরে যে লোক মারছে কাজটা ভালো করে নাই? শুনছেন কোনোদিন? না। তারপর আসলে ওটা বাদ দেন। ক্লিন ইমেজের আওয়ামী লীগের সংজ্ঞাটা আসলে কি নিশ্চয়ই আমি বলতেছি ক্লিন ইমেজটা যে নাই, সেজন্য বলছি যেহেতু তারা বলে নাই এখানে এসে, ইন এডিশন ওনার সাথে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের কোনো নেতা দেখা করে বলে নাই যে আমাদের নেত্রী যে আয়নাঘর বানিয়েছে খুব অন্যায়, তাইলে বুঝতাম যে ওই লোকটা ক্লিন ইমেজের। কি যেহেতু আওয়ামী লীগের নেত্রী যা করছে তার সমস্ত কর্মকাণ্ড নিয়ে সবাই ঐক্যমত্য এবং কেউ কোনো আপত্তি করে নাই, কাজে ক্লিন ইমেজের কোনো লোক নাই আওয়ামী লীগের। আর ক্লিন ইমেজের লোক প্রমাণ হইতে হলে মামলার জাজমেন্ট দরকার, জাজমেন্টে যারা পানিশমেন্ট পাবে। শুনেছি রাজনৈতিক অঙ্গনে সেটা হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। সেই আলোচনায় ফিরতে চাই। অ্যাডভোকেট আবহিনা রাজাকে আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সন্ধ্যারে পড়ছি, আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট আবহিনা রাজাকি, যে প্রসঙ্গে ছিলাম, সাম্প্রতিক সময় আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনে যে আলোচনাটা বেশ কয়েকদিন ধরে চলছে সেটি হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসন কিংবা পুনর্গঠনের অভিযোগ। যেমনটি সাম্প্রতিক সময়ে হাসনাত আব্দুল অভিযোগ করে বলেছিলেন, ভারতের এজেন্ডায় আওয়ামী লীগ পুনর্গঠনে চলতি মাসে 23টি গোপন বৈঠক হয়েছে এবং বিমানবন্দর দিয়ে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ ঘিরেও কিন্তু নানা প্রশ্নের সামনে এসেছে। এখনো কারা স্বৈরাচারের পক্ষ হয়ে কাজ করছে? দেখেন, আমি এরকম সংবাদ পাইছি যেটা আপনি বললেন, এবং এও শুনছি যে তারা প্রয়োজনে সশস্ত্র সংগ্রামের মতো কিছু একটা করতে চাচ্ছে। এটি শোনা কথা। এখন আপনি যদি ভাবেন, কল্পনা করেন যে আপনি যদি রাজনীতিতে বিশ্বাসী হন, আপনি যদি ভোটে বিশ্বাসী হন,
তাহলে আপনি এই আলাপটা কিভাবে, এই চিন্তাটা আপনি কিভাবে করেন যে আপনারা আবার আসবেন, দখল করবেন, মানে এইভাবে অ্যাটিচিউডটা তো এরকম। আপনাকে বিষয়টা ভাবতে হবে অন্যভাবে। এটা মোশাররফ ভাইয়ের সাথে কালকেও এক চ্যানেলে কথা বলছি। আপনি একটা গাড়ি চালাচ্ছেন, সেই গাড়িটার চালক আপনি, সেই গাড়িটার চালক আপনি। আপনি করলেন কি, এই বাংলাদেশটা যে একটা গাড়ি ধরেন, সেটার চালক ছিলেন আপনি। আপনি বলতে আমি প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীকে বলছি, উনি ছিলেন চালক। তো উনি যখন চলে যান, বাংলাদেশে বহু সরকারের পতন হয়েছে, এরশাদের পতন হয়েছে, ইভেন খালেদা জিয়াও পতন হয়েছে, ক্ষমতা ছেড়েছে, কিন্তু কেউকে আমি দেখি নাই যে তৃতীয় একটা ব্যক্তিকে দাঁড়া করে তার কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা দেশে ছিল, এবং তারপরে যদি আরো জেলে হয়, জেল না হোক, দেশে ছিল। কিন্তু আপনাকে রাষ্ট্র দায়িত্ব দিল, সাংবিধানিক পদ আপনি হোল্ড করলেন, হোল্ড করার পর কাউকে কিছু না বলে আপনি চলে গেলেন, কাউকে দায়িত্ব দিয়ে গেলেন না। একটা কলেজের প্রিন্সিপালও যদি 3 দিনের জন্য ছুটিতে যায়, তাহলে একজন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বানিয়ে যায়। আপনাকে এই অধিকারটা কে দিছে? সংবিধানকে লঙ্ঘন করে সাংবিধানিক দায়িত্ব পালন না করা মানে হচ্ছে আপনি রাষ্ট্রদ্রোহিতার শামিল কর্মকাণ্ড করেছেন, এবং সেইভাবে আপনি দেশ ত্যাগ করেছেন। তো আপনি সেখানে গিয়ে আবার বহির্বিশ্বে বসে কি বলতেছেন, আমার কি অপরাধ, আমি কি করেছি? ক্লিন ইমেজ, ওনার কোনো অপরাধ নাই। তো রিজভী সাহেব যে বলছে যে ক্লিন ইমেজের লোক যদি কেউ থাকে আওয়ামী লীগ, আমি মনে করি শেখ হাসিনার কে সবার আগে অ্যাকোমোডেট করা উচিত, কারণ উনি বলতেছে আমি কি অপরাধ, আমি কি দোষ করেছি। শুনে আসতেছে এবি মোশাররফ হোসেন এমন কোন না, আসলে আমরা রাজাকি ভাই না, এরা অনেকে আমাদের বলতে চাচ্ছে যে আপনি দেখবেন রিজভী আহমেদকে উদ্ধৃতি করে বলতে চাচ্ছে ক্লিন ইমেজ। আসলে এই কথা উনি বলেন নাই। যখন সংবাদে এটা নিউজ হয়েছে, উনি তাৎক্ষণিক কিন্তু প্রতিবাদ আপনি দেখবেন, প্রত্যেকটা মিডিয়া আপনি দেখবেন, আপনাদের এখানে নিচে পাঠিয়েছে এ ধরনের বক্তব্য। এটা হলো বিএনপিকে মেলাইন করার জন্য একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে বিএনপি। আরে আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা বানোয়াট মামলায় আপনার দীর্ঘ 6.5 বছর জেলে রেখেছে। আমাদের নেতা তারেক রহমানের এখন পর্যন্ত বাংলাদেশে ফিরে আসতে পারে নাই। আমাদের প্রায় 1,40,000 লোকের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আমাদের 3,000 লোককে গুম করেছে বা হত্যা করেছে। সুতরাং আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করব, এটা চিন্তা করার তো কোনো সুযোগ নেই। মোশাররফ হোসেন, রাজনৈতিক অঙ্গনে আমরা এই অভিযোগ কিংবা এই গুঞ্জনটা কিন্তু শুনছি যে ভোটের সমীকরণে সব দলই তলে তলে আওয়ামী লীগকে পাশে চাইছে। না, এটা ঠিক না। এইটা হলো আপনার এখন বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগের পতন ঘটেছে, আগামী দিনে আওয়ামী লীগ নির্বাচনে কোনো ফ্যাক্টর হবে বলে এটা বাংলাদেশে কেউ মনে করে না। কারণ আপনি দেখবেন আওয়ামী লীগের নেতারাই বলে, আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারাই বলে যে আমরা কোন দল করেছি যে এই দলের নেত্রী আমাদেরকে রেখে উনি ওনার নিজের আত্মীয়স্বজন নিয়ে চলে গেছে। সুতরাং আওয়ামী লীগের লোক আওয়ামী লীগকে ভোট দেবে কিনা এইটাও সন্দেহ আছে। এমন একটা অবস্থা বাংলাদেশে তৈরি হয়েছে। কারণ যে কথা রাজ্জাকি ভাই বলেছে যে এর আগে আমরা বহু সরকার পরিবর্তন দেখেছি, এইভাবে পালিয়ে যায় এটা তো আপনি কখনো দেখবেন না। দিস দ্য নিউ হিস্টোরি ইন বাংলাদেশ। তবে বিএনপির পক্ষে আমি একটা সুন্দর কথা বলতে চাই। বিএনপির পক্ষে মানে কেন বলছি, এটা হয়তো তার বুদ্ধিমত্তার পরিচয় আমি মনে করি। কারণ রাষ্ট্র যদি এই শাহবাগ মোড়ের চাপে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে থাকে, সেক্ষেত্রে বিএনপি ইনোসেন্ট থাকতে পারে একটা সুযোগ আছে। এবং যদি বড় দল হিসাবে তারা সমর্থন করতে যাইতো, তাহলে ভবিষ্যতে একটা কথা হয়তো আসতো, তোমরা দলটা বন্ধ করে দেন, এই করেছো। সুতরাং সেই দিক থেকে একটা ভালো কথা। কিন্তু সেই স্ট্যান্ডে তাদের চুপচাপ বসে থাকলে হইতো, পরবর্তীকালে আবার যে বলছে 18 কোটি লোক সমর্থন করেছে, সুতরাং আমরাও সমর্থন, দরকারই ছিল না। বরং তাদের জন্য প্লাস পয়েন্ট থাকতো, রাষ্ট্র যদি কার্যক্রম বন্ধ করে দেয়, তাহলে অন্তত বিএনপি নির্বাচন করে ক্ষমতায় গেলেও ভবিষ্যতে কেউ বলতে পারতো না যে আমরা বন্ধ করেছি, এটা রাষ্ট্র করেছে, আমি কি করব। কিন্তু সেই জায়গাটা তারা ধরে রাখতে পারছে বইলা না না এখানে দেখবেন না না রাজিক ভাই বা এখানে আমাদের তো নিয়ে পাওয়া। আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি একটা যে কোনো, আজকে অনেকে দেখেন খুব সুইফট কমেন্ট করে ফেলে, বিএনপি কিন্তু একটা খুব ভেবে চিন্তে দায়িত্বশীলতার সাথে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডটা পরিচালিত করতে যায়। কিন্তু আপনি একটা জিনিস একটু হাইপোথেটিক্যালি চিন্তা করেন, এই 5 তারিখের পর বিএনপির উপর যে অত্যাচার নির্যাতন হতো, বিএনপি যদি প্রতিশোধমূলক হতেন, তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি হতেন? আমি দ্বিমত করছি। আমি আপনার কাছে একটা সুনির্দিষ্ট বিষয় জানতে চাই, সেটি হচ্ছে আওয়ামী লীগ যে যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন ইতোমধ্যে জারি করেছে অন্তর্বর্তী সরকার, যেমনটি আমরা কিছুক্ষণ আগে সংবাদে দেখছিলাম। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আর দল হিসেবে নিষিদ্ধের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। অবশ্যই আছে। আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হোক, সেটাকে বিএনপি চায়? অবশ্যই চাই, অবশ্যই আমরা চাই। মানে কি দল নিষিদ্ধ সেটাও চান? হ্যাঁ চাই।
যদি কেউ অপরাধ করে থাকে, কারণ ওইটাই থাকে সার্বভৌমত্ব বিনষ্টকারী, মানে ওই তো আপনি সার্বভৌমত্ব বিনষ্ট বলেন, এই যে আইনাগর বলেন, গণতন্ত্র হত্যা করেছে, দেশটাকে মানে অরক্ষিত করে রেখে গেছে, এই সকল কারণে তো তার বিচার হতে পারে। আদালত যদি সিদ্ধান্ত নেয় ওনারা নিষিদ্ধ, তাহলে আমাদের অভিনন্দন জানাতে অসুবিধাটা কোথায়? আমরা চাই আইনের মাধ্যমে আওয়ামী লীগের শাস্তি নিশ্চিত হোক, আইনের মাধ্যমে আওয়ামী লীগ নিশ্চিত হোক। কিন্তু কোনোদিন যদি এই অভিযোগ না হয় যে ইউনূস গভর্নমেন্ট তাকে নিষিদ্ধ করে দিয়েছে, যে বিএনপি গভর্নমেন্ট তাকে নিষিদ্ধ করে দিয়েছে, অথবা জোর করে আওয়ামী লীগের রাজনীতি থেকে নির্বাসনে পাঠিয়েছে, এই ধরনের কথা আমরা শুনতে চাই না। সুনির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে আছে, মানবতা বিরোধী অপরাধ, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির, যেমন আপনি একটা কথাই তো শেখ হাসিনার বিচার হতে পারে যে ভারতকে আমরা যা দিয়েছি জীবনে বলতে পারি, কি দিয়েছে আজ পর্যন্ত আমরা জানি না। তো এই সরকার তদন্ত করে দেখুক যে কি করেছে। হ্যাঁ, আমরা দেখেছি মাঝে যে ভারতের সাথে অলিখিত গোপনে অনেক চুক্তি করেছে, যেটা আমাদের দেশের স্বার্থের পরিপন্থী, স্বাধীনতা সার্বভৌমত্বের পরিপন্থী, আমাদের জনগণকে অনিরাপদ করার যত প্রক্রিয়া আছে সবকিছু তারা সম্পন্ন করেছে। এই সকল ক্ষেত্রে তো আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। গণঅভ্যুত্থানের 9 মাস পেরিয়ে গেছে, এখনো কেন আমাদের শুনতে হয় যে সচিবালয় থেকে শুরু করে প্রশাসন সব জায়গায় এখনো স্বৈরাচারের দোষরা অবস্থান করছে, এবং এখনো স্বৈরাচারের পক্ষ হয়ে কারা কাজ করছে? একদম ভেরি সিম্পল। আপনি মনে করেন 2008-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় গেল, তারপরে 14 সালে একটা নির্বাচন হইল। আমি 8 থেকে 14 বাদই দিলাম, যদিও সেখানে একটা খুব সুন্দর সূক্ষ্ম কারচুপি করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনছে, এর কোনো সন্দেহ নাই। তবু আমরা তর্কের খাতিরে ওইটা বাদ দিয়েছি, ওনারাও বাদ দিয়েছে 2008-এর নির্বাচন। বাট আপনি যদি 2008-এর পরে 9 বিডিআর হত্যা, তারপর থেকে যদি মনে করেন যে আওয়ামী লীগের পছন্দের লোকগুলোকে সামনে আনা, প্লাস তখন থেকে বিসিএস ক্যাডার বলেন, যে কোনো ক্যাডার সার্ভিসে যাদেরকে আনছেন, সে পুলিশে বলেন, যেখানেই বলেন, আওয়ামী লীগ যুবলীগের ডিএনএ টেস্ট করে আনা হয়েছে এবং তাদের রক্তের ভিতরে সেগুলো। তা নাহলে কোনো মানুষ একজন ভদ্র মহিলার নেতৃত্বে বাংলাদেশে যারা নির্মম কাজগুলো করছে, শেখ হাসিনা নিজে তো আর বুলেট মারে নাই কাউকে, কিন্তু এটা যারা এক্সিকিউট করছে তাদের ভিতর পশুত্ব ছিল, মনুষ্যত্ব ছিল না। যার তা না হইলে এগুলো করতে পারে না কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ। প্রকাশ্য দিবালোকে আপনি মারছেন। যখন পুলিশের একটা সন্তান মারা গেছে, তখন অফিসারে গিয়ে বলে, স্যার একজন মানুষ মারতে কয়টা বুলেট লাগে, এটা বলছে। আপনি রাস্তায় যখন আন্দোলন চলে, তখন পানি বিতরণ করতে গিয়ে সে বুলেটের তলে গেছে। আপনি ভাবতে পারেন এরা কত নির্মম প্রকৃতির মানুষ। সুতরাং সেই জেনারেশন এখানে রয়ে গেছে। এখন তাদের কাজটা কি? তারা সার্ভাইভ করার জন্য। ইউনূস সাহেব আস্তে আস্তে লংজিভিটি তার বাড়তেছে বইলে প্রশাসন কিছু কিছু কথা শুনতেছে। সিদ্ধান্তটা চিন্তা ভাবনা ছিল এরকম, 2 মাসে ফেলে দিবে। ইউনূস সাহেব মিশরের পিরামিডের মতো বসে আছে। বাংলাদেশে কেউ তাকে সরাইতে পারবে না নির্বাচন ছাড়া। নির্বাচন ছাড়া ইউনূস সাহেবকে সরানোর কোনো শক্তি বাংলাদেশে নেই। যদি কেন নেই সেই প্রশ্নে আমি যাচ্ছি না, তবে নির্বাচন একমাত্র তাকে সরানোর প্রক্রিয়া, এবং সেই নির্বাচন দিয়ে চলে যাবেন এবং ইউনূস সাহেবকে কেউ বাইন্দাও রাখতে পারবে না, সে চলে যাবে। কারণ তার এত ঠেকা নাই, দরকারও নাই। আর সে অনির্বাচিত সরকার, তার কিসের কমিটমেন্ট সবাই বলে। কিন্তু আমরা যদি তাকে চেপে ধরে বসলাম, ব্যাখ্যা চাইতাম, তুমি এইটা করতেছো ওইটা করতেছো রাষ্ট্রের সাথে, আমরা কিন্তু সেটা করিনি। আমরা কিন্তু কেউ কেউ শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত। এই যে বললো 17 বছর নির্যাতিত হয়েছে, একমাত্র ইউনূসই একটা ব্যক্তি যারা রাজনীতি করে তারা কিন্তু অনেক প্রতিশোধ নিতে পারে না, কেননা ভোটের বেলায় ভোটের ব্যাপার আছে। ইউনূস সাহেবের তো ভোটের ব্যাপার নাই। তাকে সহযোগিতা করলে মানে মনে প্রাণে সহযোগিতা যেটা করে সেটা লিপ সিম্পিতে আমরা বুঝি। তো আপনি উপর থেকে বলছেন, বোঝা যায় সহযোগিতা কাকে বলে। সহযোগিতা এক জিনিস, আর আমি আপনাকে সমর্থন করছি সেটা আর এক জিনিস। আপনি সমর্থন কেন করছেন? আপনি ইচ্ছা করলে তাকে নামাই দিতে পারবেন, আমি লিখে দিতে পারি। কারণ যেই ইউনূস সাহেব দেশের ক্ষতি করতেছে এবং বিএনপির সবচেয়ে বড় দল, ইচ্ছা করলেই পারে নামাই দিতে। কেন নামাচ্ছেন না? দেশের ক্ষতি হচ্ছে, দেশের সব কিছুর ক্ষতি হচ্ছে। ইউনূস সাহেব করিডোর দিচ্ছে, ইউনূস সাহেব আমেরিকার এজেন্ট হয়ে বসছে, তাহলে আমরা কেন পারি না তাকে সরাইয়ে দিতে? দিস ইজ মাই সিম্পল আনসার। দেশপ্রেম থাকলে আমার ইউনূস প্রেমের দরকার নাই। তো আপনি দেশপ্রেমের কথা বলছেন, আপনি ভোটের রাজনীতিতে বিশ্বাসী, কেন মাঠে নেমে তাকে তাড়াইয়ে দেন না? আমি তো বললাম আমি এক পায়ে দাঁড়ানো। আমি যদি আমি বলবো কেন আমি নামাই দিব? আন্দোলন কাকে বলে? আমার দেশের ক্ষতি আমি তো চাই না। দেশের জনগণকে তারা ভালোবাসে, দেশটাকে ভালোবাসে, আমি ভালোবাসি, আপনি ভালোবাসেন, একমাত্র ইউনূস সাহেব ভালোবাসে না। তো কালকে সকাল থেকে আন্দোলন করে তাকে গেট লস্ট, ইলেকশন দেন। কেন পারি না? আমরা পারি না কেন? আমার প্রশ্ন এখানে। শুধু আমরা বলতেছি আমি ডিসেম্বর মতো টাইম দিয়ে এসেছি সাক্ষাৎ করে যে ডিসেম্বর মধ্যে আপনি নির্বাচন দিবেন। আমরাই তো সময় দিয়ে আসলাম তাকে ডিসেম্বর পর্যন্ত। কারণটা কি? ক্ষতি করতেছে, করিডোর দিতেছে, আমেরিকা বসে দিতেছে, পারছিস না কেন? তাহলে আপনি কি করবেন? তাহলে তো ছাত্ররা একটা নিষিদ্ধ করাইছে অন্তত কার্যক্রম, ঠিক সেইভাবে নামেন, কালকে আপনি নির্বাচন দিয়ে চলে যান। পারছি না কেন? আমি তো একটা ব্যক্তি,
আমি তো এখনো বলতেছি ইউনুস থেকে আন্দোলন করেন, নামেন, এবং আমরা তো দেখি নির্বাচনের দাবি আদায়ে আন্দোলনের কোনো পরিকল্পনা কি বিএনপির এই মুহূর্তে আছে? আমি তো দেখছি না। আমরা আসলে আমরা চাই যে দেশের তো ক্ষতি হবে। একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এই গভর্নমেন্টটা প্রতিষ্ঠিত হয়েছে। এখন মানুষের মনে এই ধরনের একটা ধারণা আমরা দিতে চাই না যে বিএনপির মতো একটি দল বা এইভাবে গণতান্ত্রিক শক্তিগুলি যে সরকার আছে তার বিরুদ্ধে আন্দোলন করে, এই ধরনের একটা ন্যারেটিভ আমরা জনগণের মধ্যে দিতে চাই না। আমরা ইউনূস সাহেবকে সুযোগ দিতে চাই, কাজ করার মতো পরিবেশ তৈরি করে দিতে চাই আমরা। যার কারণে সাথে আপনারা নির্বাচনে ষড়যন্ত্রের অভিযোগও করছেন। আপনি একটা রাজনৈতিক দলের কাজটা কি? আপনি যে কর্মকাণ্ড করবেন, জনগণ যদি মনে করে বা রাজনৈতিক দল যদি মনে করে আপনি সঠিক পথে যাচ্ছেন না, আপনাকে সেই জিনিসটাকে চিহ্নিত করে দেওয়া, যাতে আপনি কি বিএনপি রুটিন ওয়ার্ক না নো এগুলোর মধ্যে বাস্তবতা আছে কিনা আপনি দেখেন। যেই তার মানে ডিসেম্বর পর্যন্ত আমরা তাকায় তাকায় দেখব দেশের ক্ষতি করতে হতে পারে। আপনি অনেক না 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 এটা দেখেন, আজকে যেভাবে হোক এই সরকার, এই রাজনৈতিক শক্তিটা তো ডিসেম্বর পর্যন্ত ডক্টর ইউনূস সরকারকে মেনে নিয়েছে। মানবো কেন না? নিয়েছে কারণটা আমরা যে একটা সংস্কার, আমরা একটা সংস্কারের একটা ধ্যান ধারণা কিন্তু সবাই অগ্রসর হচ্ছে। সুতরাং আমরা দেখি যে ইউনূস সাহেব যে কমিটমেন্টটা করেছে একটা সংস্কার করে একটা নির্বাচন দিয়ে চলে যাবেন, সেই সুযোগটাকে যদি দেওয়া দরকার। যদি ইউনূস সাহেব যদি সফল হলে আপনি অভিনন্দন জানাবেন, আর যদি ডিসেম্বরের মধ্যে উনি সফল না হতে পারে তাহলে তার ব্যর্থতার দায়িত্ব নিয়ে তাকে ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে। আমি আবারও বলছি, যে লোকটা দেশের ক্ষতি করতেছে সেই লোকটা প্রতিদিন ক্ষতি করতেছে এবং ডিসেম্বর পর্যন্ত ক্ষতি করবে। সেই সুযোগ আমি শুনি ওই যে করিডোর দিতেছে, শুনতেছি করিডোর দিলে দেশের ক্ষতি হবে শুনতেছি, তারপরে উনি কোনো কিছু করতে পারতেছেন না, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে পারতেছেন না, কিছুই করতে পারতেছেন না। আমি যেটা শুনি বা পত্রিকায় আসে, তাহলে আমি তাকায় তাকায় যদি দেখি, তাহলে আমি যদি এই ক্ষতি ডিসেম্বর পর্যন্ত মানি, তারপর যদি তখন আমি প্রশ্ন করি আপনি ডিসেম্বর পর্যন্ত ইউনূস সাহেব ক্ষতি করছে, আপনার তাকায় তাকায় দেখছেন কেন? এখন আমার কাছে দেশের ক্ষতি হচ্ছে এমন কোনো পর্যবেক্ষণ আপনাদের আছে কি বি এম মোশাররফ হোসেন? না, আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি যে আজকে হ্যাঁ দেশের তো একটা, আমরা তো একটা ষড়যন্ত্রের মধ্যে আছি, যে কথাটি আপনি বলেছেন। আমাদের মহাসচিব বলেছে যে এখনো প্রশাসনে 80% আওয়ামী লীগ লোক আছে। তা আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া বাস্তবায়ন করতে হলে এই প্রশাসনের মাধ্যমেই তো করতে হবে। তো কেন সরকার তাদেরকে সরিয়ে দিচ্ছে না বা তাদেরকে ব্যবস্থা নিচ্ছে না? এগুলি তো আমরা বলে যাচ্ছি। আজকে দেখেন আমাদের মানবিক করিডোরের ব্যাপার সরকার বলেছে আমরা মানবিক নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। আমরা স্টার্ট প্রতিবাদ করেছি যে নো, বাংলাদেশের জনগণকে আপনাকে সেই ম্যান্ডেট দিয়েছে আপনি কোথাও করিডোর দিয়ে বাংলাদেশকে একটা অনিরাপদ রাষ্ট্রে পরিণত করার জন্য। কারণ যেই মিয়ানমারে একটা যুদ্ধ, দুইটা পক্ষ যুদ্ধ করছে, আমরা কেন একটা শান্তিপূর্ণ দেশ আমরা কেন সেইগুলি জড়াবো? এখানে যেখানে যেখানে ব্যর্থ মনে করছি আমরা, অথবা যেখানে মনে করছি দেশের স্বার্থের পরিপন্থী, সেখানে তো আমরা বলে যাচ্ছি। এবং একটা রাজনৈতিক শক্তি হিসাবে, দল হিসাবে বিএনপির দায়িত্ব হলো কোথায় কি সমস্যা হচ্ছে সেটাকে চিহ্নিত করে সরকারের সামনে উপস্থাপন করা। বিএনপি শান্তিপূর্ণভাবে সমাধান সূত্র পৌঁছাতে অবশ্যই বিএনপি তো সেই ডেমোক্রেটিক দল। অ্যাডভোকেট আবু হেডার আছে কি আপনাকেও। দর্শক, শেষ করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।